আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবরে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি সাক্ষাৎ করেন। বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন উঠেছে। এ বিষয় নিয়ে আলোচনা করতেই যমুনায় যান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে কাজ করতে পারবেন না প্রধান উপদেষ্টা এমন শঙ্কা প্রকাশ করেছেন বলেও জানান নাহিদ ইসলাম। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এক অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন বলে জানা গেছে, যেখানে তিনি ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে বলেন, যদি ঠিকভাবে কাজ করতে না পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কি লাভ। ঢাকায় প্রতিদিন সড়ক আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতার বিষয়টি আলোচনায় আসে। দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সর্বদলীয় বৈঠক ডাকতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি বৈঠক শেষে এই আহ্বান জানানো হয়। পরে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ। তারা বলেন, বৈঠকে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় জাতীয় স্বার্থে স্পর্শকাতর এই বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে চলার আহ্বানও জানান জামায়াত আমির। তিনি বলেন, সংকটে ইতিবাচক ভূমিকায় কেবল জাতিকে উপকৃত করবে। প্রধান উপদেষ্টা ক্ষোভ হতাশার বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। এই মুহূর্তে তিনি আছেন প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। আপেল, কি খবর আছে আপনার কাছে? তার বাসভবনে কোনো নেতৃবৃন্দের আসার তথ্য আছে কি? এখন টক অব দ্য কান্ট্রি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইস্যুটি নিয়ে সাধারণ মানুষের মাঝেও একটি প্রশ্ন জাগছে যে আগামী দেশ আসলে কোন দিকে মন নিচ্ছে। তবে এখন পর্যন্ত আমি যেটি জানতে পেরেছি যে গতকাল আপনি যে সংবাদে যেটি বললেন যে পদত্যাগের যখন তিনি চিন্তাভাবনা করছেন, এই সময়টা কিন্তু তার ঘনিষ্ঠজন যারা রয়েছেন তারা কিন্তু তার কাছে ছুটে গিয়েছেন এবং যে উপদেষ্টারা রয়েছেন তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন। মূলত নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক, তিনি তার সঙ্গে সাক্ষাৎ করে বের হয়ে যেটি বলেছেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে যে দেশকে একটি আগামীর দিকে, একটি সুন্দর পরিবেশের দিকে নিয়ে যাওয়ার তার যে পরিকল্পনা ছিল, ধীরে ধীরে যেহেতু রাজনৈতিক দলগুলোর মাঝে যে একটি বিভেদ সৃষ্টি হচ্ছে, সেটি আসলে আবার নতুন করে সামনে এগিয়ে নেওয়াটা তার জন্য কঠিন বলে তিনি তাকে জানিয়েছেন। এখনকার প্রেক্ষাপট যেটি হচ্ছে যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিও এতদিন এই সরকারকে নানাভাবে সমর্থন দিয়ে আসছিলেন। তবে এখন পর্যন্ত যেহেতু নির্বাচনের কোনো ধরনের রোড ম্যাপ বা আগামী নির্বাচন কবে হবে এই বিষয়গুলো নিয়ে যেহেতু কোনো ধরনের দিক নির্দেশনা বা সরকারের পক্ষ থেকে আসেনি, এই জন্য তারাও হতাশা ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে এই সরকারের মধ্যে যে কয়েকজন উপদেষ্টা রয়েছেন যারা এই নির্বাচনটিকে টালবাহানা করার ক্ষেত্রে ভূমিকা রাখছে, তাদের পদত্যাগ দাবি করেছেন। এবং এখন যে চলমান যে আন্দোলনগুলো হচ্ছে, সেই আন্দোলনের এখন নতুন যে মোড় হচ্ছে যে বিএনপি যেহেতু রাজপথে নেমে গেছে এবং কিছুটা তাদের আন্দোলন স্থগিত করেছে, তাদের যে দাবিগুলো উপস্থাপন করে সেগুলো যদি পূরণ না হয় তাহলে আগামীতে তারা কঠোর আন্দোলনে যাবেন, সেই হুঁশিয়ারি দিয়েছেন। তবে এখনকার প্রেক্ষাপট যেটি হচ্ছে যে বিভিন্ন ঘনিষ্ঠজন সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবছেন, এখনও পদত্যাগের ইস্যুটি নিয়ে তিনি ভাবছেন সব কিছু সার্বিক পরিস্থিতি মিলে দেশটিকে আসলে কীভাবে সুন্দর সুসংগঠিত করে সামনে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়গুলো যাতে তিনি চিন্তা করেন, সেটি তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছে সেটি তাকে পরামর্শ দিয়েছেন।
5ই আগস্টের পর ঢাকা সেনানিবাসে আশ্রয় নেয়াদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর। বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তালিকা প্রকাশ করে। এতে আওয়ামী লীগের সাবেক আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সহ 24 জন রাজনৈতিক নেতা, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান সহ 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, 19 জন অসামরিক কর্মকর্তা সহ 626 জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পর ঢাকা সেনানিবাসে আশ্রয় নেন। পরে বিভিন্ন সময় এদের মধ্যে বেশ কয়েকজন আটক হলেও বেশিরভাগই গা ঢাকা দিতে সক্ষম হন। যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের মালিকানাধীন একটি বাড়ি ও একটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এই তথ্য জানায়। প্রতিবেদনটি বলছে, এই আদেশের ফলে ওই দুটি সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না সালমান পুত্র, যা অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন তিনি। লন্ডনের অভিজাত এলাকায় অবস্থিত শায়ানের বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি 2010 সালের 6.5 মিলিয়ন পাউন্ডে কেনা হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বাড়িটি 2011 সালে 1.2 মিলিয়ন পাউন্ডে কেনা হয়। যুক্তরাজ্যের ইলেকটোরাল রোলের তথ্য বলছে, ওই বাড়িতে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা মাঝে মধ্যে থাকতেন। দেশের চলমান বিশেষ সময়ে 2025-26 অর্থ বছরের জন্য এক নতুন ধরনের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিহাসের প্রথমবারের মতো কমতে যাচ্ছে বাজেটের আকার। চলতি অর্থ বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে বাজেট প্রস্তাব করা হতে পারে 7,90,000 কোটি টাকা। 35,000 কোটি টাকা কাটছাঁট করা হয়েছে উন্নয়ন বরাদ্দে। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব লক্ষ্যমাত্রা না কমিয়ে বাজেটের আকার কমানোর চেষ্টা জনগণকে স্বস্তি দেবে না। এটি বরাবরের মতোই উচ্চাভিলাষী বাজেট। সেলিম মালিকের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে প্রতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে জাতীয় বাজেটের আকার। গত অর্থ বছরের তুলনায় চলতি 2024-25 অর্থ বছরে 4.5% বেশি বাড়িয়ে 7,97,000 কোটি টাকার বাজেট দেয় বিগত সরকার। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার বাজেট বাড়িয়ে নয়, বরং কমানোর পরিকল্পনা করছে 7,000 কোটি টাকা। একই সঙ্গে কমছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকারও। চলতি অর্থ বছরের তুলনায় 35,000 কোটি টাকা কমিয়ে এর মধ্যে আগামী অর্থ বছরের জন্য এডিবি পাশ করা হয়েছে 2,35,000 কোটি টাকার। এমন কাটছাটের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা কমানো হচ্ছে না, বরং বাড়ানো হচ্ছে 38,000 কোটি টাকা। তাই একে সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক বাজেট বলতে নারাজ বিশ্বব্যাংকের সাবেক এই অর্থনীতিবিদ। রাজস্ব আদায়ের ঘাটতিটা যেহেতু অতি উচ্চ অভিলাষী, সেই জন্য 7,90,000 কোটি টাকার বাজেট আগের বাজেটের তুলনায় একটু ছোট হলেও এটাও আমার কাছে মনে হয় উচ্চ অভিলাষী বাজেটই হবে। রাজস্ব আদায়ের লক্ষ্যটা আদায় করা খুব কঠিন হবে। বাজারে অতি মূল্যস্ফীতিতে কষ্টে দিন কাটছে নিম্ন ও মধ্যবিত্তের। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি চলমান পরিস্থিতিতে বাজেট বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। যেহেতু আমরা আকার বাড়াচ্ছি না, রাজস্ব ব্যয় বলি বা উন্নয়ন ব্যয় বলি, তাহলে মানসম্মত বাস্তবায়ন সেটা হবে হলো একটা বড় চ্যালেঞ্জ। এই সংস্কার কর্মসূচিটা যাতে রাজস্ব আয়ের ক্ষেত্রে এইটা আরেকটা চ্যালেঞ্জ না হয়ে দাঁড়ায় যে কাঠামোগত সংস্কারের কারণে রাজস্ব আদায় স্থবির হয়ে পড়েছে। তাদের মতে বাজেট ঘাটতি মেটাতে এবার দেশীয় উৎসের চেয়ে বিদেশি ঋণকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। বৈদেশিক ঋণের ব্যবহারটা আরও ভালোভাবে করে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বেশি নিতে না হয়, যাতে করে ব্যক্তি খাত যখন চাহিদাটা বাড়বে তাতে যাতে তার কোনো অসুবিধা না হয়। পাশাপাশি বাজেট বরাদ্দের অভাবে যেন চলমান সংস্কার কার্যক্রম থমকে না যায় সেদিকেও নজর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। যদি আমরা মনে করি যে এই প্রতিষ্ঠানের সম্ভাবনা আছে, তাহলে তো সেখানে অর্থায়নের প্রয়োজন হবে। তো একটা তহবিল তো দরকার হবে, যাতে আমি এই কাজটা এগিয়ে নিতে চাইলে এই অর্থায়নের কারণে এটা বাধাগ্রস্ত না হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে বাজার ভেদে ওঠানামা লক্ষ্য করা গেছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমেছে প্রায় 20 টাকা। বিভিন্ন ধরনের সবজি বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 60 টাকা কেজি প্রতি। কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। আজকের বাজার দরে খবর জানতে যাচ্ছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা।
ইফতেখার, আজ বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? ধন্যবাদ। মোহাম্মদপুর বাজার আমরা ঘুরে যেটি দেখতে পেয়েছি যে অন্যান্য যে সপ্তাহগুলোতে অনেক বেশি ভোগ্যপণ্যের দাম উঠানামা করে, এই সপ্তাহে এসে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে অনেকটাই কম উঠানামা করেছে এবং চালের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে গত সপ্তাহের সাথে সামঞ্জস্য রেখে। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই, নাজিরশাল চাল বিক্রি হচ্ছে ৭৮ থেকে ৮০ টাকা প্রতি কেজি এবং সরু চাল যেটি রয়েছে বাজারে প্রচলিত নাম যেটির মিনিকেট, সেটি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। কিছু চাল আছে ৭২ টাকাও বিক্রি হচ্ছে এবং ২৮ চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা। এবং যারা বিক্রেতা রয়েছেন চালের, তারা জানাচ্ছিলেন যে আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহ থেকে আরও বেশি নতুন চাল বাজারে উঠতে শুরু করলে চালের দাম আরও কিছুটা কমতে পারে। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই, গত ২-১ দিনের তুলনায় ডিমের দাম কমেছে ডজন প্রতি ৫ টাকা করে, ১৩৫ টাকা পর্যন্ত ডিম বিক্রি হলেও এ সপ্তাহে এসে মুরগির ডিম মূলত বিক্রি হচ্ছে ১৩০ টাকা প্রতি কেজি, প্রতি ডজন। এবং মুরগি বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকা প্রতি কেজি এবং রুই মাছ বিক্রি হচ্ছে ৩৬০ টাকা, মধ্যম শ্রেণীর যে বা মধ্যম আকারের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো। এবং ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রকারভেদে ১৮০০ থেকে ২০০০ টাকা প্রতি কেজি এবং চিংড়ি মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে মুদির যে বাজার, সেই মুদির বাজারের তেল, সয়াবিন তেল, সরিষা এবং এর সাথে আটা এবং যে চিনি, সেগুলোর সরবরাহ যথেষ্ট পরিমাণ রয়েছে এবং প্রতি ২ কেজির প্যাকেট আটা বিক্রি হচ্ছে ১২০ টাকাতে এবং লাল যে চিনি, মোটা দানার যে চিনি, সেটি বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং চিকন যে চিনি বা খোলা চিনি যেটি রয়েছে সাদাটি, সেটি বিক্রি হচ্ছে ১১৫ টাকা প্রতি কেজি এবং গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা প্রতি কেজি এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি। এবং এর সাথে আমি জানিয়ে রাখতে চাই যে সবজির যে দাম, সেই দামগুলো মোটামুটি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে রয়েছে বাজারে এবং আগামী সপ্তাহে বৃষ্টি কমে গেলে আরও বেশি বাজারে সরবরাহ হবে বলে বিক্রেতারা জানাচ্ছেন। এবং ক্রেতা যারা রয়েছেন তারা জানাচ্ছিলেন যে বিশেষ করে মুদি পণ্য বিশেষ করে চিনির দামটা কিছুটা কম হলে এবং এর সাথে সয়াবিনের দামটা আরও কিছুটা কম হলে তারা স্বস্তি প্রকাশ করতেন। এবং মূলত তারা দাম কমার সাথে যেটি মূলত গুরুত্ব দিচ্ছেন সেটি হচ্ছে যে বাজারটি যাতে দীর্ঘ সময় স্থিতিশীল থাকে। আমরা লক্ষ্য করি যে দেশের বাজারে অনেক সময় অনেক তাড়াতাড়ি বাজারে পণ্যের দাম বেড়ে যায় এবং কমে যায়, সেটি যাতে না হয় তেমনটাই তারা আশা করছেন বা প্রত্যাশা করছেন। তো এই ছিল মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে নিত্য পণ্যের বাজারের সর্বশেষ তথ্য। চাঁদপুরের মতলব উত্তরের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযানে ড্রেজার, বাল্কহেড জব্দসহ ৮ জনকে আটক করা হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলার নাসিরাকান্দি আশ্রয়ণ প্রকল্প ও বাংলা বাজার এলাকায় মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে আটক করা হয় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৮ জনকে। এ সময় জব্দ করা হয় ৫টি ড্রেজার ও ৩টি বাল্কহেড। নদী ও পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ঈদুল আজহাকে সামনে রেখে চাঁদপুরে পশুর হাট কাঁপাতে আসছে শাহরাস্তির কিং। আদর করে বিশাল আকৃতির গরুর এমন নাম রেখেছেন মালিক। প্রাকৃতিক খাবারে গবাদি পশুর লালন পালনে ব্যস্ত জেলার ৪,০০০ খামারি। বেচাকেনা শুরু হলেও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। খামারিদের দাবি, গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে পশুর দামও। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। রাজকীয় ভাব, দেখতে কিংয়ের মতোই। দিনে কয়েকবার শ্যাম্পু দিয়ে শরীর ধোয়ানো, প্রাকৃতিক খাবার খাওয়ানো সবই করতে হয় ভালোবাসা দিয়ে। মুক্ত পরিবেশ পেলে ছুটতে শুরু করে শাহরাস্তির কিং। তাই তো এর নিরাপত্তা রক্ষী ৪ জন। নিবিড় পরিচর্যায় বেড়ে উঠছে সুঠাম দেহের গরু। শাহরাস্তির কিং, আর এর লাইভ ওয়েট আছে প্রায় আপনার 850 কেজির মতো বা বাংলাদেশ 25 মনের মতো আর কি।
হবে। এই গরুটাকে ন্যাচারাল খাবার খাওয়াইয়ে বড় করেছি, কোনো কৃত্রিম কোনো খাবার খাওয়াই নাই। দীর্ঘদিন আমি আমার এই গরুটাকে যত্ন করে লালন পালন করেছি। চাঁদপুরে বিভিন্ন জাতের গরু লালন পালনে ব্যস্ত খামারিরা। ক্রেতাদের অনেকেই আগেভাগেই বুকিং করেছেন পছন্দের পশু। ভিড় করছেন দর্শনার্থীরাও। ফার্মে আসলাম গরু দেখার জন্য। এখানে তাদের অনেক পছন্দসই গরু আছে, তবে গরুগুলো তুলনামূলকভাবে দাম খুব বেশি। যদি দামে পছন্দ হয় এবং ভালো হয়, ইনশাল্লাহ আমরা এখান থেকে গরু নিতে পারবো। নির্ভেজাল দেশীয় খাবারে একটু একটু করে বেড়ে উঠেছে প্রতিটি পশু, দাবি খামারিদের। গরুর খাদ্য দাম বেশির কারণে আমরা গরু যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের পোষাবে। এবার গরুর দাম কিছু বাড়ছে কেন? খাওয়া খাদ্যের দাম বেশি, খেয়ার আছে না, এবার খেয়ারের দাম বেশি। চলতি বছর 2 শতাধিক কোরবানির পশুর হাট বসবে এ জেলায়। আমাদের প্রায় 14,000 ঘাটতি থাকে, তো এই আর ঘাটতি আর থাকবে না, কারণ খণ্ডকালীন যারা ব্যবসায়ী তারা বিভিন্ন জায়গা থেকে গরুগুলা নিয়ে আসে এখানে ব্যবসা করবে। গরুর খামারে ঘুরছে প্রান্তিক অর্থনীতির চাকা। এগিয়ে এসেছেন শাখাওয়াত হোসেনের মতো অনেকেই। তার ভাষায়, গরুটিকে যে যত্ন ও সময় দিয়েছেন তা শুধু টাকা দিয়ে মাপার নয়। ভালো ক্রেতা পেলে সন্তুষ্টি নিয়েই বিদায় দিতে চান তার রাজাকে। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, যেমনটা আগে জানিয়েছিলাম, ইলিশের সরবরাহ বাড়ায় চাঁদপুরে মাছের আড়তগুলো এখন সরগরম। দূর দূরান্ত থেকে পাইকাররা আসছেন মাছ কিনতে, তবে দাম একটু বেশি বলছেন ক্রেতারা। এই মুহূর্তে চাঁদপুরের সবচেয়ে বড় বাজার স্টেশন বাজার আড়তে আছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম, যিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শরীফ, ইলিশের সরবরাহ কেমন দেখছেন আমাদের জানাবেন। চাঁদপুরের পদ্মা মেঘনা মার্চ এপ্রিল 2 মাসের যে নিষেধাজ্ঞা কাটিয়ে আজকে ইলিশ ধরার 23তম দিন আসলে অতিবাহিত হচ্ছে। ইলিশ ধরা মূলত শুরু হলো চাঁদপুরের পদ্মা মেঘনায়। আসলে জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ কম ধরা পড়ায় কিন্তু চাঁদপুরের যে বৃহৎ বড় শিশর মাছঘাট রয়েছে, সে মাছঘাটে আসলে ইলিশের সরবরাহ কম রয়েছে। আমরা প্রথম দিকে দেখেছি যে ইলিশের সরবরাহ কিছুটা বাড়লো, এখন আবার কিছুটা কমেছে। আজকে মোটামুটি বলা চলে যে কিছুটা ইলিশের সরবরাহ রয়েছে, যদিও এই 23তম দিনে এখনো ইলিশের দাম একেবারেই বলা চলে যে নাগালের বাইরে রয়েছে। আজকের বাজারে 1 কেজি ওজনের ইলিশের দাম রয়েছে 2700 থেকে 2800 টাকা, আর যে 500 থেকে 700 গ্রামের ইলিশ রয়েছে সেটা প্রায় 2000 থেকে 2200 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে। মূলত হচ্ছে যে ইলিশের সরবরাহ বাড়লে এখানকার যে বাজার রয়েছে সেই বাজারে ইলিশের মোটামুটি দাম কমে। আমরা অন্যান্য বছরে দেখেছি যে এই সময়তে মোটামুটি 300 থেকে 500 মন ইলিশ সরবরাহ হতো, তবে এই বছর আসে তার উল্টো চিত্র। বলা চলে যে ইলিশের সরবরাহ কমে একবারে 50 থেকে 100 মন এসে দাঁড়িয়েছে। প্রতিদিন কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে মানুষ এই স্থানে ইলিশ কেনার জন্য আসেন, কিন্তু দাম একেবারে উচ্চ বৃদ্ধি থাকার কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন। তো মূলত হচ্ছে যে পদ্মা মেঘনা ইলিশ ধরা শুরু হলো, আবার অন্যদিকে কিন্তু সাগর মোহনায় কিন্তু যে নিষেধাজ্ঞা সেটা এখনো বলবৎ রয়েছে। তো সেই নিষেধাজ্ঞা এবং দক্ষিণাঞ্চলের মাছ, পদ্মা মেঘনার মাছ একসাথে আসা শুরু করলে ইলিশের সরবরাহ বাড়বে, তখন হয়তো দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তো মাছঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারজানা, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।